আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি আলোচনা করব সেটি তোমাদের একাডেমিক পরীক্ষার পাশাপাশি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদের যেটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমার ক্লাসগুলি তোমরা ধারাবাহিকভাবে দেখবে, কারণ গ্রামারের বিষয়গুলি যদি তুমি ধারাবাহিকভাবে না দেখো তাহলে তুমি হয়তোবা কাঙ্ক্ষিত ফলাফলটি সঠিকভাবে অর্জন করতে পারবে না। যেমন আমি তোমাদের লেকচার প্ল্যান দিয়েছি, সেই লেকচারে আমি কিন্তু বলেছি যে কোনটার পর কোনটা পড়লে তোমাদের শেখাটা খুব সহজ হবে এবং পড়াটা দীর্ঘস্থায়ী হবে। তাই আমি বলবো অবশ্যই আমার ভিডিওগুলি তোমরা ধারাবাহিকভাবে দেখবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। যেমন আজকে আমি তোমাদের নাউন পড়াবো, পার্টস অফ স্পিচ পড়াবো। তো এগুলোর আগে কিন্তু আমি তোমাদের সেন্টেন্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। তো যাদের ওই লেকচারগুলি ভালোভাবে শোনা আছে বা বুঝতে পেরেছো তাদের জন্য লেকচারটি কিন্তু অনেক সহজ হবে এবং বোধগম্য লেভেলে যাবে। ক্লিয়ার? যে আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ, নাউনের প্রকারভেদ এবং বিশেষ করে আমি যেটা বলেছি প্রোজ অ্যান্ড কনস অফ নাউন, অর্থাৎ নাউনের খুঁটিনাটি বিষয়গুলি আমরা জানব। অর্থাৎ কোন কোন বিষয়গুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, আর যেটি না জানলে বা লক্ষ্য না রাখলে আমাদের ইংরেজি বাক্যগুলি সঠিক হবে না, যেটাকে বলে ছোট ছোট ভুল হবে, যার জন্য আমার ভাষাটা বা আমার শেখাটা কার্যকরী হবে না। কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ছোট ছোট বিষয়গুলি তোমাদেরকে দেওয়া হয় এবং এর মাধ্যমেই তোমাদের মেধাকে জাজ করা হয়। ক্লিয়ার? সুতরাং এটি খুবই মনোযোগ দিয়ে শুনবে। এটি মানে কী বলবো, বিভিন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কাজে আসবে এবং ইংলিশকে সঠিক করে শেখার জন্য, ছোট ছোট ভুলগুলো অ্যাভয়েড করার জন্য এটা মানে এই লেকচারটা খুবই কাজে লাগবে। যাই হোক, প্রথমেই আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ। যদি আমি সব কথাটাকে একটু ভাঙি তবে আমরা খেয়াল করব পার্টস মানে হচ্ছে অংশ, অফ র এর স্পিচ বক্তৃতা, কথা। স্পিচ বলতে আমরা সাধারণত বুঝে থাকি বক্তৃতা, বক্তৃতা মানে হচ্ছে কথা, কথা বলতে আমরা বলবো ভাষা, আর এই ভাষার মৌলিক একক হচ্ছে বাক্য। তুমি সেটা খেয়াল করো। তাহলে আমরা কি বলতে পারি, স্পিচ মানে যদি একদম ওটার শেষ প্রান্তে যাই তাহলে আমরা পাচ্ছি কি বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ এটাকে যদি আমরা ভাঙি বা একত্রে বলি তাহলে বলতে পারি কি বাক্যের অংশ। এই যে দেখো আমি লিখেছি পার্টস অফ স্পিচ হলো বাক্যের অংশ। তো বাক্যকে যদি আমি ভাঙি, বাক্যটাকে যদি কাট করি, টুকরো টুকরো করি, অংশ অংশ করি, তাহলে আমরা কি পাবো, শব্দ। তার মানে হচ্ছে বাক্যের অংশ, আর বাক্যের অংশ কি শব্দ। সুতরাং আমরা একদম কোনো প্রকার মানে মুখস্থ না করে মাথা কাটিয়ে কিন্তু আমরা সংখ্যাটা বলতে পারি, বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দকে আমরা কি বলবো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমরা সবাই জানি, এগুলো স্বাভাবিক লেভেলের। কিন্তু প্রত্যেকটা অংশ সম্বন্ধে যদি আমরা বিস্তারিত জানতে পারি, ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি, তবে আমার ইংলিশটা কিন্তু সঠিকভাবে শেখাও হবে এবং ছোট ছোট ভুলগুলি আমাদের আর হবে না। খেয়াল করো, প্রথমে আমরা শিখবো নাউন। নাউন বলতে আমরা যেটা সংক্ষেপে বা সহজে সবাই জানি সেটা হচ্ছে নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নাম, নাম যে শব্দগুলো প্রকাশ করে সেটা হচ্ছে নাউন। এবং এটা কিসের নাম হইতে পারে, একটা থিং, প্লেস, পার্সন, অ্যানিমেল আর ফিলিং। এটা স্বাভাবিক লেভেলে আমাদের এটুকু জানলেই হয়। যদি তুমি আরেকটু গভীরভাবে জানতে চাও নাউন শব্দটা কোত্থেকে আসছে সেটা আমাদের জানা উচিত। এটা আসছে ল্যাটিন শব্দ নোমেন থেকে এসছে। ল্যাটিন শব্দ নোমেন থেকে এসছে নাউন। এই নোমেন শব্দটার আক্ষরিক অনুবাদ কি, নাম। তার মানে বোঝাই যাচ্ছে নাউনের উৎপত্তিগত অর্থটাই হচ্ছে নাম। তার মানে যে ওয়ার্ডগুলি দ্বারা নাম প্রকাশ করবে, নাম বোঝাবে, সেটা হবে কি নাম, নাউন। তাহলে কিসের নাম হতে পারে, একটা অবজেক্ট, এক স্পেসিফিক অবজেক্ট অথবা সেট অফ অবজেক্ট। অবজেক্টগুলি কীরকম হতে পারে, সেটা লিভিং ক্রিয়েচার, অর্থাৎ জীবন্ত হতে পারে, এটা স্থান হতে পারে, কোনো কাজ হতে পারে, কোনো গুণ হতে পারে, অথবা কোনো অস্তিত্ব, আইডিয়া ইত্যাদি সব কিছু কিন্তু নাম বোঝাবে।
অ্যাকশন বলতে কিন্তু আমরা ভার্ব বুঝি, কিন্তু অ্যাকশনের নামটা যদি বলি তখন সেটা কিন্তু ভার্ব, মানে সেটা তখন সেটা কিন্তু নাউন। ক্লিয়ার? তাহলে যা আমরা স্পেসিফিক কোনো কিছুর নাম বললে আমরা সেটাকে বলবো নাউন। ক্লিয়ার? ওকে, এবার এক্সাম্পল যেমন জাওয়াদ, ম্যান, কান্ট্রি, টিম, অনেস্টি, এগুলোকে আমরা কি বলবো? নাউন। আমরা আরও বিস্তারিত আমরা সামনে যত যাব আরও গভীরে ঢুকবো, আর যত গভীর জ্ঞান অর্জন করতে পারবে তত কিন্তু তোমার ইংলিশটাকে তুমি শুদ্ধভাবে এবং সঠিকভাবে লিখতে পারবে এবং পরীক্ষা সহ যে কোনো জায়গায় তুমি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। নাউন প্রধানত 2 প্রকার। আমাদের যদি বলা হয় নাউন কত প্রকার, আমরা অনেকেই 5 প্রকার বলি, এটা ভুল না। যদি একটু ডিপলি প্রকাশ বলা হয় যে নাউন প্রধানত কত প্রকার, তখন কিন্তু 5 প্রকার বলা যাবে না, তখন বলতে হবে নাউন 2 প্রকার। কারণ ইন্দ্রিয়ের উপরে বেচ করে নাউনকে কিন্তু বিভিন্ন বেজে আমরা ভাগ করবো, তবে ইন্দ্রিয়ের উপরে বেচ করে আমরা নাউনকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে আমরা আমাদের সকল আশেপাশে সব কিছুকে আমরা দেখি, শুনি, অনুভূতি ইত্যাদি প্রকার মানে চিহ্নিত করে থাকি। তো এই ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা প্রমাণ করতে পারবো না, যে নাউনগুলোকে আমি কাউকে দেখাইতে পারবো না, বুঝাইতে পারবো না, সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। আর ইন্দ্রিয়ের বাইরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বা ভাববাচক বাংলায় বলবো। তাহলে এই যে কনক্রিট নাউন অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে নাউনগুলো পাবো সেটা আবার 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার নাউন আমরা পাবো কনক্রিট নাউনকে। তাহলে এই যে অনেকে এই 4 প্রকার প্লাস অ্যাবস্ট্রাক্ট এই একত্রে অনেকেই বলে থাকে নাউন 5 প্রকার। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলি হবে? যেটা প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা লেখা হয়। দেখো এখানে কিন্তু একটা পাংচুয়েশনের নিয়ম শেখা হয়ে গেল। যদি আমরা প্রপার নাউন পাই, প্রপার নাউনগুলো কি দিয়ে, কি লেটার দিয়ে লিখবো? ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। ক্লিয়ার? এবং কি কি শর্ত থাকবে? এটা হবে একক এবং নির্দিষ্ট। একক এবং নির্দিষ্ট কি? ব্যক্তি, বস্তু, স্থানের নিজস্ব নাম। একটু বিষয়টা খেয়াল করতে হবে যে প্রপার নাউন আমি কখন বলবো, এটা হবে একক, নির্দিষ্ট এবং নামটা হবে নিজস্ব, মানে ওই নামটা ওনারই, আর কারো না। জাওয়াদ, জাওয়াদ অনেকে অন্য কারো নাম থাকতে পারে, বাট জাওয়াদ বলতে আমরা জাওয়াদকেই বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে যখন আমরা নির্দিষ্ট এবং একক এবং কোনো বস্তুর নিজস্ব নাম বলবো সেটাকে আমরা বলবো প্রপার নাউন। তো এটা প্রায়োগিক লেভেলে আমাদের কি শিখতে হবে? সাধারণত প্রপার নাউনের পূর্বে দি বসবে না। এই যেমন জাওয়াদের আগে দি বসবে না, রুচাবার আগে দি বসবে না। ক্লিয়ার? এগুলোকে আমরা দি বসাবো না। কিন্তু যদি একক বোঝায় যে এই পৃথিবীতে ওইটা ছাড়া আর নাই, একমাত্র ওইটাই আছে আর নাই, অর্থাৎ নির্দিষ্ট একদম, তো তারপরে আমরা দি বসাবো। যেমন দ্য সান, যে সূর্য, সূর্য একটাই। পদ্মা, যে পদ্মা নদী দ্বারা পদ্মা নদীকে বোঝাচ্ছে, অন্য কারণ অন্য কোনো নদীর নাম আর পদ্মা না, মানে এটা একদম নির্দিষ্ট। কেন আমি একদম নির্দিষ্ট বলছি বিষয়টা খেয়াল করো। এই যে রুসাফা নামটা বললাম আমি, রুসাফা কি একজনের নাম? আর একজনের নামও তো রুসাফা থাকতে পারে, তাই না? তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে যেটা একক আর নাই, অদ্বিতীয় আর নাই, ওইটাই, তখন তারপরে আমরা দিয়ে বসাবো। তবে সাধারণত এইরকম একক বিষয়গুলি ছাড়া কোনো প্রপার নাউনের পূর্বে দি বসে না। তবে হ্যাঁ, যদি দি বসেই বসে তখন সেটার প্রপার নাউন থাকে না, সেটা আমরা সামনে গেলে আরও এক্সাম্পল পাবো। এবার আসি কমন নাউন। কমন নাউনের আরেকটা হচ্ছে ক্লাস নাউন। খেয়াল করো, কমন নাউনের আরেকটা নাম আছে ক্লাস নাউন। আমরা অন্য অন্য সমর্থক যে নামগুলি আছে সেগুলো আমরা জানবো, কেননা অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন নাউন না বলে ক্লাস নাউন বলে দেয়, তখন কিন্তু অনেকেই চিন্তায় পড়ে যায় আসলে ক্লাস নাউনটা আবার কি। তো এই জন্য আমরা কমন নাউন এবং ক্লাস নাউনটাকে আমরা মনে রাখবো। কমন নাউন কোনগুলি? এক জাতীয় সকলকে বোঝাবে, মানে আমি যেই জাতটাকে বোঝাবো সেখানে কেউ আর বাদ যাবে না, একদম সবাইকে বোঝাবো, সেটাকে আমরা বলবো কমন নাউন। যেমন ম্যান, মানুষ, মানুষ বলে আমরা বাংলাদেশের মানুষকেও বুঝবো, আমরা আমেরিকার মানুষকেও বুঝবো। ক্লিয়ার? আমরা সব মানুষকে বুঝতেছি, মানে কাউকে কোনো বাদ দিতেছি না, সবাইকে বোঝাচ্ছি, সাদা কালো মানে সব ধরনের মানুষকে আমরা বোঝাচ্ছি, সুতরাং এটা হবে কি কমন নাউন। এবং এখানে যে তথ্যটা দেখো, একাধিক হলে প্লুরাল কমন নাউন, একাধিক যদি হয় সেটাকে আমরা বলবো প্লুরাল কমন নাউন। এখানে যে তথ্যটা তোমাদের না দিলেই না, সেটা হচ্ছে আমরা যদি সিঙ্গুলার এবং প্লুরালের কথা ভাবি, যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে লক্ষ্য করো
তার ভিতরে একমাত্র নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। এবং এই যে আমরা বলছি একত্রে নাউন 5 প্রকার, সর্বমোট নাউন 5 প্রকার, এই 5 প্রকারের ভিতরে আবার শুধু কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। তার মানে বোঝা গেল শুধু কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়। এই কথা দ্বারা আমরা আরও একটা কথা বলতে পারি যে সকল প্লুরাল নাউনই কমন নাউন, মানে প্লুরাল হইলেই কমন, কারণ একমাত্র প্লুরাল কমন নাউনেরই প্লুরাল হয়। সিঙ্গুলার হইলে নাউনটা বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে, বাট প্লুরাল হইলে সেটা অবশ্যই কমন নাউন হবে, কেননা কমন নাউনেরই কেবল কী হয়, প্লুরাল হয়। এবং আরও একটা বিষয় যেটা খুবই মানে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি কখনো আমরা অ্যাজেক্টিভকে নাউন হিসেবে ব্যবহার করি এবং সেই অ্যাজেক্টিভটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তখন সেটাকে আমরা স্বাভাবিকভাবে যে এস বা ইএস এর মাধ্যমে যে প্লুরালটা করি, এই এস বা ইএস এর মাধ্যমে প্লুরাল করা যাবে না, সেটাকে প্লুরাল করতে হলে তারপর দি ব্যবহার করতে হবে। তার মানে আমরা বলতে পারি দি এর পর যদি অ্যাজেক্টিভ থাকে সেটা কী নাউন হবে, প্লুরাল কমন নাউন, এস বা ইএস হবে না। এখন এই বিষয়টা যদি জানা না থাকে তখন এইটাই পরবর্তীতে একটা নিয়ম হয়ে দাঁড়ায় যে দি প্লাস অ্যাজেক্টিভের পরে আমরা প্লুরাল অনুযায়ী ভার্ব বসাবো, রাইট ট্রান্সফার ভার্বের একটা নিয়ম পড়ে। কিন্তু এখানে কিন্তু মূল বিষয়টা জানার যে প্লুরাল নাউনেরই শুধু কমন নাউনেরই প্লুরাল হয়, এবং যদি কোনো অ্যাজেক্টিভকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, সাবজেক্টের জায়গা দিয়ে থাকি, নাউন হিসেবে ব্যবহার করি, তবে ওইটিকে যদি আমরা প্লুরাল করতে চাই তখন এস বা ইএস দিয়ে প্লুরাল করবো না, তার পূর্বে দি ব্যবহার করে প্লুরাল করব। ওকে, এবার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলি? সমজাতীয়, আগেও ছিল, কমন নাউনও কিন্তু ছিল এক জাতীয় বা সমজাতীয়। কমন নাউনে ছিল সব, কিন্তু কালেকটিভ নাউনে সব হবে না, কিছু ব্যক্তি, খেয়াল করো, কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি, সবাই না, কিছু, ব্যাপারটা খেয়াল করো। এক জাতীয় যদি কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। এই যে অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টি, মানে পুরো কমন নাউনটা না, কিছু কমন নাউন। যেমন আমরা মানুষ বললাম, সব মানুষকে বোঝাচ্ছি না, কিছু মানুষকে বোঝাবো। যেমন আর্মি, আর্মি তারাও কিন্তু মানুষ, কিন্তু সব মানুষ আর্মি না। মানে এই যে এক জাতীয় কিন্তু সবাইকে না, হ্যাঁ, কিছু ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন বোঝাবো তখন সেটাকে বলবো কমন নাউন। আশা করি কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্যটা বুঝতে পেরেছো। কারণ কমন নাউনে এক জাতীয় সবাইকে বোঝাবে, সমজাতীয় সবাইকে বোঝাবে, কিন্তু কালেকটিভ নাউনে এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝাবে না, কিছু ব্যক্তি বা বস্তু সমষ্টি বোঝাবে। ওকে, এবার খেয়াল করো, যদি এখানে যদি আরেকটা আমরা প্রায়োগিক লেভেলে যাই, যেমন কালেকটিভ নাউন, হ্যাঁ, কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা কী হয়ে যাবে, কমন নাউন। ওই যে তোমাদের সংক্ষেপে যে কথাটা আমি বলেছিলাম যে প্লুরাল হইলেই কমন নাউন, কারণ একমাত্র কমন নাউনেরই সিঙ্গুলার এবং প্লুরাল হয়, আর কোনো নাউনের হয় না। যেহেতু আর কোনো নাউনের হয় না, সুতরাং প্লুরাল পাইলেই তো আমরা এক কথায় বলে দিতে পারবো এটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? এই জন্য দেখবে বিভিন্ন বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলিতে দেয়া থাকে টিমস কোন নাউন, টিম শব্দটা দেখে আমরা ধরে নিই এটা তো কালেকটিভ নাউন, কিন্তু এখানে দেখো খেয়াল করো এস যুক্ত করে দিয়েছে। যখনই এস যুক্ত করেছে তখন টিমস কিন্তু আর কালেকটিভ নাউন নয়, সে কমন নাউন হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এবার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের একটা নাম হচ্ছে কি, মাস নাউন। ওকে, কোনগুলি? কোনো জিনিস যে পদার্থ দ্বারা গঠিত সেই পদার্থগুলোকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন। মানে মূল কথা হচ্ছে যেইগুলি দ্বারা আমরা কিছু তৈরি করি, তা যেই জিনিসগুলো দ্বারা, যেই বস্তুগুলি দ্বারা, যেই পদার্থগুলো দ্বারা আমি কোনো জিনিস তৈরি করবো সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন খেয়াল করো, গোল্ড, স্বর্ণ দিয়ে আমরা কি করি, কানের দুল তৈরি করি, হার তৈরি করি। তার মানে কি, স্বর্ণটাকে ব্যবহার করে আমি কিছু তৈরি করতেছি। যখনই যেটাকে ব্যবহার করে কোনো কিছু তৈরি করব, তখন যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা নাউন। সেটা যেমন আমরা কানের দুল বললে দুলটা তো প্রপার নাউন, একটা নাম। হ্যাঁ, তাহলে গোল্ড যেটা দিয়ে তৈরি করলাম, গোল্ড, সোনা, এই সোনাটা কি নাউন হবে, স্বর্ণটা হবে ম্যাটেরিয়াল নাউন। পেপার দিয়ে আমরা বই তৈরি করি, সুতরাং পেপারটা হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন। পানি দিয়ে আমরা জুস, বরফ তৈরি করি, সুতরাং ওয়াটারটা কি, ম্যাটেরিয়াল নাউন। রাইস দিয়ে আমরা ভাত, পায়েস, সুতরাং এটা কি, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যেই জিনিসগুলো দ্বারা কোনো পদার্থ গঠিত করা হয়, অর্থাৎ যেইগুলো দ্বারা কোনো পদার্থ গঠিত হয় সেই পদার্থগুলোকে, যে মূল ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বা মাস নাউন। এবং এটা বৈশিষ্ট্য কি, যখন আমি গোল্ড বলি, দেখো পদার্থকে অবিভাজ্য বোঝাবে। গোল্ড বললে কিন্তু সব গোল্ডকে বোঝাচ্ছে, সারা পৃথিবীর সকল গোল্ড, গোল্ড মানে সোনা মানে সব।
তাই অবিভাজ্য বোঝাচ্ছে, কোনো বিভাজন নাই এবং গণনা করা যাবে না। ম্যাটেরিয়াল নাউন কখনোই গণনা করা যাবে না, তবে একক দ্বারা পরিমাপ করা যায়। যেমন স্বর্ণ 1 ভরি 2 ভরি আমরা বলি, পানির ক্ষেত্রে বলি কি 1 লিটার 2 লিটার, পেপারের ক্ষেত্রে বলবো কি 1 দিস্তা 2 দিস্তা, 1টা 2টা, রিম, এরকম বিভিন্ন শব্দ ইউজ করি, কিন্তু এটা নিশ্চয়ই আমরা গণনা করি না। তো একক দ্বারা এগুলো পরিমাপ করা যাবে। এবার আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলি? এই যে আমরা ইন্দ্রিয় দ্বারা যেগুলো বুঝাইতে পারবো না, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বুঝাবে, সেটাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে খেয়াল করো, সাফিক্স প্রিফিক্সের সময় তোমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। তো এখানে আমি এই জন্য সংক্ষেপে আলোচনা করছি। অ্যাবস্ট্রাক্ট নাউন এসে সাধারণত সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, মেন, এই যে এইগুলো থাকবে। হ্যাঁ, এটা সাফিক্স প্রিফিক্স লেকচার, এটা অনেক ক্লিয়ারভাবে তোমাদের আইডিয়া হবে কীভাবে একটা নাম মানে ওয়ার্ডকে, তখন আমরা ওয়ার্ডের ট্রান্সফরমেশন শিখবো, সেখানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহার খুবই বেশি আসবে। অর্থাৎ এরকম এই শব্দগুলি, এই সাফিক্সগুলি ব্যবহার করে আমাদের তখন নাউন করতে হবে। যেমন সি, চয়েস, এরকম, যেমন মেন্ট দিয়ে আছে কি এগ্রিমেন্ট, এরকম। অর্থাৎ বিভিন্ন সাফিক্স, এই যে সাফিক্সগুলি দিয়ে সাধারণত নাউন তৈরি করতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাধারণত এগুলো থাকে। তো যাই হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেগুলোই ইন্দ্রিয় দ্বারা প্রমাণ করা যাবে না, সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার ট্রান্সফরমেশন অফ নাউন। নাউনের ট্রান্সফরমেশন আমাদের একটু জেনে নেওয়া উচিত, যদিও আমি বলে ফেলেছি, তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে যদি প্লুরাল হয়, খেয়াল করো, প্লুরাল করলে প্রপার হোক, কমন হোক, কালেকটিভ হোক আর অ্যাবস্ট্রাক্ট হোক, যে নাউনই হোক, প্লুরাল করলে সেটা কী হয়ে যাবে? কমন নাউন। অথবা তারপর যদি আর্টিকেল, যে আমরা বলছিলাম দি প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, অর্থাৎ কোন নাউনের পূর্বে আর্টিকেল বসলো সেটাও কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কারণ মানে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা যে দি অ্যাডজেক্টিভ আগে দি ব্যবহার করলে সেটাকে প্লুরাল করা হয়, তাহলে এটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তেমনি খেয়াল করো, আই নো দ্য করিমস অফ স্কুল, এই যে এই দ্য করিমস, এখানে কিন্তু করিম বলতে একজনকে বোঝায় না, এই যে করিমস প্লুরাল হয়ে গেছে এবং তারপর দেখো আর্টিকেল বসছে। এখানে এই দ্য করিমস বলা স্কুলের সব করিমকে বোঝাচ্ছে, অর্থাৎ আমি স্কুলের সকল করিমকে চিনি, মানে করিম নামে আরও অনেক আছে। তাহলে এখানে করিম বলতে ওই স্কুলের সকল করিমকে বোঝাচ্ছে, তার মানে এটা কী হয়ে যাচ্ছে? কমন নাউন। রহিম ইজ দ্য নজরুল, রহিম হচ্ছে নজরুল, মানে কি রহিম হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো। হ্যাঁ, তাহলে এই যে এক্ষেত্রে এই যে নজরুলের আগে দা বসছে, সুতরাং এটা কী হয়ে যাচ্ছে? কমন নাউন। এরকম নজরুল কি রহিম আছে? আরও অনেক নজরুল আছে এরকম, মানে তার বৈশিষ্ট্যের, তার ভাবধারা সম্পন্ন অনেক ব্যক্তি আছে। তো এগুলোকে আমরা কি বলবো? কমন নাউন। তেমনি দিয়ে পরে যদি অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন বসে, সেটাও কমন নাউন হয়ে যাবে। যেমন দ্য অনেস্টি বলে, এটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এটা কমন নাউন হয়ে গেছে। তারপর সংখ্যা প্লাস কালেকটিভ নাউন, বা তার সাথে যদি এস বাই যুক্ত করি, সেটাও কি, যে আমরা তো অবশ্যই জানি সংখ্যা যদি বেশি দেই তখন স্বাভাবিকভাবেই প্লুরাল হবে, এস বাই যুক্ত করতে হবে, আর এস বাই যুক্ত করলে সেটা কী হয়ে যাবে? কমন নাউন। এটা বিশেষ করে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইগুলো দিয়েই ছাত্রছাত্রীদেরকে একটা বিপাকে ফেলা হয়। হ্যাঁ, তারা টিম যে দেখে 11 টিমস, তার টিম শব্দটা দেখেই কালেকটিভ নাউনের কথা চিন্তা করে। মানে এখানেই কিন্তু অনেকে ভুলে বলে একটা অ্যান্সার করে ফেলে, এবং বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে মাইনাস মার্কিং আছে, তখন সে মার্কস পাবে তো দূরের কথা, বরং তার আরও মার্কস কাটা গেল। যাই হোক, তারপরে আছে পার্সনিফাই করলে কমন নাউন, যেমন চাইল্ড অফ ফরচুন, এরকম। যদি পার্সনিফাইটা যদি একটু বিস্তারিত করি, যেমন আমরা অনেক সময় গান গাই, ও নদী রে তোরে আমি শুধাই রে, এই যে নদী রে আমি ডেকে বলছি, আসলে নদী কি শুনতে পারে না। এখানে আমি নদীকে ব্যক্তির সাথে একটা তুলনা করেছি, অর্থাৎ পার্সনিফাই করেছি। তো এরকম যদি কোনো নাউনকে পার্সনিফাই করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? কমন নাউন। ক্লিয়ার? এবার গণনার ভিত্তিতে, আগেটা ছিল ইন্দ্রিয়ের ভিত্তিতে, এবার গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। কি? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এটা আমরা সবাই জানি, কিন্তু প্রয়োগটা বুঝতে হবে। আমরা অনেকেই বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্ব করতে গিয়ে আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের প্রয়োগটা করতে পারি না। আনকাউন্টেবল একটা ভার্ব যদি সাবজেক্ট যদি দেওয়া হয়, তখন এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা নিয়ে আমরা চিন্তা করে যাই। তবে এখানে আমি ছোট্ট করে তথ্যটা দিয়ে রাখছি, কাউন্টেবল হলে সিঙ্গুলার প্লুরাল বিবেচনা আসবে, আনকাউন্টেবলের কোনো প্লুরাল হয় না। ক্লিয়ার? তার মানে প্লুরাল সব কিছুই কাউন্টেবল, এক কথা আমরা বলতে পারি। ওখানে যেমন ছিল প্লুরাল হইলেই কমন নাউন, তেমনি আমরা বলতে পারি প্লুরাল যাই কিছু ব্যবহার করবো সব কাউন্টেবল। আর সিঙ্গুলার হলে কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে, কারণ আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউনকে তো গণনা করা যাবে না, একক দ্বারা পরিমাপ করা হয়, সুতরাং এটাকে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে বিবেচনা করব। অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় সেটাকে আমরা বলবো কি? কাউন্টেবল বা কাউন্ট নাউন, আর আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। এই যে আলাদা নামগুলো আমরা একটু জেনে রাখবো। এক্সাম্পলগুলো দেওয়া আছে: সিনারি, ব্রেড, ফার্নিচার, লাগেজ, পোয়েট্রি, হোমওয়ার্ক।
তো এই স্লাইড থেকে যে তথ্যটুকু অবশ্যই তোমরা মনে রাখবে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হিসেবে কাজ করে এবং সিঙ্গুলার হিসেবে বিবেচনা করে তোমাকে ভার্ব সহ মানে অন্য সব কিছু ব্যবহার করতে হবে। ওকে, আনকাউন্টেবল নাউনের পূর্বে পিচ, স্লাইস, বার, লোফ আর এগুলো বসে কাউন্টেবল করা যায়। কাউন্টেবল করা যেমন 2 pieces of advice, অ্যাডভাইস কিন্তু গণনা করা যায় না, কিন্তু যখন বললাম 2টি অ্যাডভাইস দেওয়া হয়েছে তখন কিন্তু এটা মানে কাউন্টেবল হয়ে গেল। যেমন 2 slices of bird, a bar of soap, এরকম। অর্থাৎ আমরা এই শব্দগুলি ব্যবহার করে অনেক সময় আনকাউন্টেবলগুলোকে কাউন্টেবলে রূপান্তর করি বা কাউন্টেবল হিসেবে আমরা ব্যবহার করি। আবার আলাদা বা পৃথক করে যদি আমরা বুঝাই কাউন্টেবল নন তখন কাউন্টেবল হয়ে যাবে। কীরকম আলাদা করে, যেমন ফার্নিচার, ফার্নিচার বলতে বলতে আসবাবপত্র, দেখো এখানে এটা আনকাউন্টেবল, কিন্তু যদি বলি এ টেবিল, এ চেয়ার, এই যখন আমি আলাদা আলাদা করে বলছি তখন এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেছে। যেমন চেয়ার, টেবিল এগুলো কাউন্টেবল। ট্রাফিক, যানবাহন, এটা আনকাউন্টেবল, কিন্তু এ কার, বাস, এই যে ট্রাফিক কী নিয়ে গঠিত হচ্ছে, এই যে বাস, ট্রাক, এগুলিতে আমরা মানে এগুলোকে আমরা যানবাহন বলে থাকি, লঞ্চ, তো এইগুলো কিন্তু আবার কাউন্টেবল। ওকে, এবারে আরেকটা ডিটারমিনার বলতে পারো, এটার ব্যবহার না জানলেই না, এটা খুবই জরুরি, এটা বাস্তব জীবনে ওদের খুবই কাজে লাগে। সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল কোন ক্ষেত্রে কোন ডিটারমিনেন্ট আমরা ব্যবহার করব, এবং কিছু কিছু আছে যেটা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এই পার্থক্যটা আমাদের সুন্দর করে জানতে হবে এবং বুঝতে হবে। যেমন এ অ্যান্ড দি, এটা কাউন্টেবলের ক্ষেত্রে এ অ্যান্ড দি তিনটেই ব্যবহার করা যাবে, বাট আনকাউন্টেবল হলে তার পূর্বে একমাত্র দি ব্যবহার করা যাবে, তখন এ অ্যান্ড ব্যবহার করা যাবে না। তাহলে এখান থেকে একটু আর্টিকেলের নিয়মটা আমরা শিখলাম না। আনকাউন্টেবল পাইলে তার পূর্বে শুধু একমাত্র দি বসানোর চিন্তা করবো, আর যদি দি না বসে তাহলে কিছুই বসবে না। ওকে, এবার খেয়াল করো, এ ফিউ আর ফিউ, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা অনেকের তো জানা থাকে না। এ ফিউ মানে অল্প, আর শুধু ফিউ বললে মানে নেই বললেই চলে। একটা এক্সাম্পল দিলে, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে, ফিউ বলছি। আর যদি বলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার অল্প বন্ধু আছে, এটা কারণ বন্ধু গণনা করা যায়, সুতরাং এটা কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ফিউ বলেছি। কিন্তু যদি বলি দেয়ার ইজ ড্যাশ ওয়াটার, দেয়ার ইজ এ ফিউ ওয়াটার, তাহলে হবে না। ওকে, বলতে হবে কি দেয়ার ইজ আ লিটল ওয়াটার, অর্থাৎ কাউন্টেবলে ফিউ বসবে না, কাউন্টেবল বসবে লিটল। তো দেখো লিটল এবং ফিউ দুটোর অর্থ একই, শুধু কাউন্টেবল আনকাউন্টেবল বেজ করে এ দুটোর ব্যবহার আলাদা হবে। ক্লিয়ার? আর এ ফিউ ফিউ, এ লিটল লিটল, দুটোর পার্থক্য একই, যেমন অল্প আর নেই বললেই চলে, কিন্তু আমাদের ব্যবহারের পূর্বে এই এতটুকু সচেতনভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ কাউন্টেবলের পূর্বে আমরা ফিউ বসাবো এবং আনকাউন্টেবলের পূর্বে আমরা লিটল বসাবো। এবার খেয়াল করো, এখানে আমরা কি দিচ্ছি সাম, এনি, নান, অর্থাৎ এই তিনটে যে শব্দ, যে সাম, এনি, নান, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ড, দ্যার ইজ সাম ওয়াটার ইন দ্য পন্ড। ওকে, এই যে সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে এগুলো যখন আমরা ইংরেজিতে কথা বলবো, লিখবো, কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সহকারে যে কোনো কাজ করব, তখন এই বিষয়গুলোর ব্যবহার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার অল্পের জন্য যেমন ফিউ, তেমনি মেনি, মানে বেশি যদি বোঝায় তখন আমরা বসাবো কি মেনি অথবা টু মেনি। এটা আমরা কাউন্টেবলে বসাবো মেনি, টু মেনি, বাট যদি হয় আনকাউন্টেবল তখন মেনি বসানো যাবে না, তখন বসাতে হবে মাছ। তার মাছ, টু মাছ, মেনি এবং মাছ দুটো অর্থ একই, কিন্তু ব্যবহারটা আলাদা। ক্লিয়ার? আর এখানে দেখো কমন আছে একটা, যেমন এ লট অফ বা প্লেন্টি অফ। এই লট অফ, প্লেন্টি অফ, এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তেমনি এখানে ফিওর দ্যান, লেস দ্যান, উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে মোর দ্যান, উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে কি মোর দ্যান। তেমনি এখানে হবে এ গ্রেট নাম্বার, কাউন্টেবল হবে নাম্বার আর আনকাউন্টেবল হবে অ্যামাউন্ট। এই যে নাম্বার এবং অ্যামাউন্ট, এই যে পার্থক্যগুলো একটু বুঝে নাও, এগুলো জানা থাকলে আমাদের ছোটোখাটো ভুলগুলি হয় না। আর এই ছোটোখাটো ভুলগুলির উপরে দিয়েই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা যে কোনো পরীক্ষা, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন সেট করা হয়, যে ছাত্র বা ছাত্রী বা যাদেরকে এক্সামিন করা হবে তাদের এই ছোট ছোট জ্ঞানগুলি আছে কিনা এটা যাচাই করার জন্য। এবার এ ফিউ নয় যদি হয় দি ফিউ, দ্য ফিউ বা লিটল, দ্য ফিউ অথবা লিটল যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অল্প বুঝাইবে কিন্তু সবটুকুই বুঝাইবে। যেমন দ্য লিটল জুস হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, মানে সে আমাকে যতটুকু জুস দিয়েছে তার সবটুকুই পড়ে গেছে। মানে দ্য ফিউ বললে অল্প কিন্তু সবটুকু, মানে একটু বাকি থাকবে, সবটুকু বোঝাবে।
এফিউ আর দাফিউ নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছি। এফিউ মানে অল্প, কিন্তু সবটুকুকে বোঝাচ্ছে না। আর দাফিউ বললে একদম মানে সবটুকুকে বোঝাবে, ক্লিয়ার। তেমনি নো ফিওর অথবা লেস ধরলে কমপক্ষে পার্সেন্ট অভিব্যক্তি হয়, যেমন নো ফিওর দ্যান 50 মিনিট প্রেজেন্ট। আর একটা হচ্ছে কি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি, যখন একাধিক ওয়ার্ড মিলে একটা নাউন হয়, যেমন হেডমাস্টার, এখানে দেখো হেড এবং মাস্টার দুটো শব্দ মিলে একটা হেডমাস্টার শব্দ হয়েছে। তেমনি হোয়াইট আর বোর্ড এই দুটো শব্দ মিলে একটা নাউন হয়েছে। তো যেরকম একাধিক শব্দ মিলে যদি নাউন গঠিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আশা করি এখানে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো, এতটুকু আমার বিলিভ। কারণ আর আগে থেকে জানলে তো অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে, যে তোমাদের পরিপক্ক নলেজ আছে। আর আমি যতটুকু মনে করি এখানে তোমরা অনেক কিছুই নতুন জানতে পেরেছো, এগুলি অবশ্যই মনে রাখবে, কেননা এগুলি ভবিষ্যতের জন্য এবং বর্তমানের পরীক্ষার জন্য খুব জরুরি হবে। আল্লাহ হাফেজ।